আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বরাবরের মতো সাথে আছি আমি জাকেরিয়া, আর তোমরা দেখছো কোচু প্রোগ্রামার। তো আজকের ভিডিওতে আমরা শিখব রিকারশন অ্যালগোরিদম। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, তুমি যদি কোচু প্রোগ্রামারে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দাও। তো চলো শুরু করি। শুরু করার জন্য আমি আজকে একটা প্রেজেন্টেশন রেডি করছি, তো আমরা প্রেজেন্টেশনটা দেখা শুরু করি। এখানে লেখা আছে রিকারশন অ্যালগোরিদম। অ্যালগোরিদম কি তোমাদেরকে আমি আগেই বলেছি। এবার আসি রিকারশন। রিকারশনের যদি বাংলা সরল অনুবাদ করো তাহলে পরে এর মানে আসবে হলো পুনরাবৃত্তি, মানে একটা জিনিসকে বারবার করা বা একটা জিনিসকে বারবার আবৃত্তি করা যেটাকে বলে। এবার আমরা যদি এই রিকারশন অ্যালগোরিদম শিখতে চাই তাহলে পরে আমাদেরকে শিখতে হবে রিকারসিভ ফাংশন বা পুনরাবৃত্তিমূলক ফাংশন। কারণ আমাদের রিকারশন অ্যালগোরিদমটা এই রিকারসিভ ফাংশন ব্যবহার করেই বাস্তবায়ন করা হয়। তো চলো আমরা জেনে নিই যে এই রিকারসিভ ফাংশনটা আসলে কী। যদি একটা ফাংশন নিজেকে নিজে কল করে তাহলে তাকে বলো রিকারসিভ ফাংশন। এটাকে রিকারসিভ ফাংশন বলা হয় কারণ এটা পুনরাবৃত্তিমূলকভাবে নিজেকে কল করে বা কল করতে পারে। এরপরে আমরা তোমাদেরকে বলে দিই যে আমরা কেন রিকারশন ব্যবহার করব বা কেন আমরা রিকারশন ফাংশনটা ব্যবহার করব। রিকারশন একটা জটিল সমস্যাকে সিম্পল করতে পারে, তবে তুমি যদি একটা সহজ প্রবলেম সলভ করতে গিয়েও রিকারশন ব্যবহার করে বসো তাহলে এটা তোমার কোডকে আরও জটিল করবে, মানে সহজ তো করবেই না, আরও জটিল করে দেবে। এবার এই জিনিসটা একটু মনে রাখবা যে রিকারশন অ্যালগোরিদম এর দুইটা অংশ রয়েছে। আগেই বলে রাখি, এখানে দেখো রিকারশন বানানটা কিন্তু আমরা যখন প্রেজেন্টেশন তৈরি করছিলাম কোনোভাবে ভুল হয়ে গেছে, এখানে টি না এখানে এস হবে, সেটা কোনো সমস্যা না। তবে তোমরা এই স্লাইডে যা বলবো সব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবা। রিকারশন অ্যালগোরিদমের দুইটা অংশ রয়েছে। এই দুইটা অংশের প্রথমটা হচ্ছে বেস কন্ডিশন। এই বেস কন্ডিশনটা হচ্ছে একটা স্ট্যাপিং কন্ডিশন, মানে কোথায় যে দেখো রিকারশন অ্যালগোরিদমে কিন্তু কোনো লুপ থাকে না, তবু জিনিসটা লুপের মতোই কাজ করে এবং আমরা জানি যে লুপের কিন্তু থেমে যাওয়ার জন্য একটা কন্ডিশন দেওয়া থাকে। ঠিক সেরকম এর যে রিকারশন অ্যালগোরিদমের যে প্রথম বেস কন্ডিশন, সেই বেস কন্ডিশনের দ্বারা নির্দেশ দেয় যে তুমি কখন থেমে যাবা। আর 2 নম্বরে আছে কল দ্য ফাংশন ইটসেলফ, মানে রিপিট করবে বারবার। আমরা বলছিলাম না যে রিকারসিভ ফাংশন বারবার নিজেকে কল করতে পারে, নিজেকে রিপিট করতে পারে। তো দ্বিতীয় নাম্বার যেটুকু থাকবে সেটুকের মধ্যে সে বারবার নিজেকে কল করবে। আমরা চলে যাই পরের স্লাইডে। এখন আমরা কিন্তু কোড এডিটরে যাই তোমাদেরকে আমরা কিন্তু রিকারশন অ্যালগোরিদমটা বোঝাতে পারতাম, কিন্তু আমরা যে উদাহরণটা ব্যবহার করছি সেটা আসলে গণিতের ফ্যাক্টোরিয়াল ফাংশন ব্যবহার করছি। তো তোমরা যারা ফ্যাক্টোরিয়াল ফাংশন সম্পর্কে জানো না তাদের জন্য এই স্লাইডটা। ফ্যাক্টোরিয়াল ফাংশন একটি গণিতের ফাংশন যা একটি পূর্ণ সংখ্যার সব ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল নির্ণয় করে। ধরা যাক n একটি পূর্ণ সংখ্যা, তাহলে n এর ফ্যাক্টোরিয়াল এই যে তোমার n দিয়ে একটা বিস্ময়বোধক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবং এটি সমান হয় তোমার এই যে n গুণ n-1 গুণ n-2 গুণ এইভাবে করতে করতে শেষ পর্যন্ত 1 পর্যন্ত যায়। এখানে তোমাদেরকে একটা যদি উদাহরণ দিই তাহলে তোমরা বুঝবে। সেটা হচ্ছে ধরো এই যে 5 এর ফ্যাক্টোরিয়াল যদি আমরা বের করি তারপরে হচ্ছে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 গুণ সমান সমান 120। এখন আমরা যদি জিনিসটা মিলিয়ে দেখি, এখানে প্রথমে ছিল n, তারপরে 5 হচ্ছে n এর মান হচ্ছে 5, তারপরে এখানে 5, তারপরে n-1 অর্থাৎ 4, তারপরে n-2 অর্থাৎ 3, তারপরে n-7 এর 3 অর্থাৎ তোমার 2, তারপরে n-4 এখানে 1, আর 1 এ যেহেতু থেমে যাবে তাই 1 এর পর আমরা থামে যাব। থেমে গেলে পরে এখানে আমরা কত পেলাম? 120। একইভাবে আমাদের 0 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1, আবার 1 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1। এখন আমরা বলতে পারি যে ফ্যাক্টোরিয়াল ফাংশন n থেকে শুরু করে তার পূর্বে 1 পর্যন্ত সব পূর্ণ সংখ্যার গুণফল। এবার
আমরা এই ফ্যাক্টোরিয়াল ফাংশনকে বাস্তবায়ন করে দেখাবো তোমাদেরকে। সেটা কি ব্যবহার করে? রিকার্সিভ ফাংশন ব্যবহার করে। শুধুমাত্র রিকার্সিভ ফাংশন না, আমরা আরও একটা মেথডে তোমাদেরকে এই ফ্যাক্টোরিয়াল ফাংশন বের করে দেখাবো। সেটা হচ্ছে ইটারেটিভ মেথড আর একটা রিকার্সিভ মেথড। মানে এই স্লাইডে তোমরা দুইটা ছবি দেখতে পাচ্ছ, একটা টাইটেল দেওয়া আছে ইটারেটিভ মেথড আর একটা হচ্ছে রিকার্সিভ মেথড। এই রিকার্সিভ মেথডটা শেখা হচ্ছে আমাদের আজকের মূল লক্ষ্য। কিন্তু তোমাকে যদি আমি ইটারেটিভ মেথড না শিখাই তাহলে পরে তুমি বুঝবে না যে এই রিকার্সিভ মেথডের কী উপকারিতা রয়েছে বা এই দুইটার মধ্যে পার্থক্য কী। এখানে ইটারেটিভ মেথডের মূল কাহিনী হচ্ছে ইটারেটিভ মেথড, এখন যদি তার আগে তোমরা অনেকে ভাষায় ফেলতে পারো, সেই জিনিসটা বলিনি। ইটারেটিভ মানে হচ্ছে পুনরাবৃত্তিমূলক, আবার রিকার্সিভ মানে হচ্ছে পুনরাবৃত্তিমূলক। মানে সোজা বাংলায় ধরতে পারে এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু আমরা যখন প্রোগ্রামিংয়ে চিন্তা করব তখন কিন্তু জিনিস দুইটা আলাদা হয়ে যাবে। এখানে যদি তোমরা ইটারেটিভ মেথডের ভিতরে তাকাও তাহলে পরে দেখো এখানে কিন্তু একটা ফর লুপ ব্যবহার করেছি, কিন্তু রিকার্সিভ মেথডের দিকে যদি তাকাও তাহলে পরে দেখবে এখানে আমরা কোনো লুপই ব্যবহার করি নেই। এখন আমরা বলেছিলাম যে আমাদের রিকারশন অ্যালগরিদমের মধ্যে কিন্তু আমরা কোনো লুপ ব্যবহার করব না। এখন আমি তোমাদেরকে দুই নিয়মেই শেখাবো, কারণ তোমাদেরকে যদি আমি ইটারেটিভ মেথড না শেখাই তাহলে পরে রিকার্সিভ মেথড তুমি কোন সময় কখন ব্যবহার করবা সেটা বুঝতে পারবা না। তো চলো শুরু করা যাক। তো আমরা চলে এসেছি আমাদের কোড এডিটরে। আমি কিন্তু তোমাদেরকে আগেই বলেছি আমরা প্রথমে ইটারেটিভ মেথডে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা ইটারেটিভ মেথডে ফ্যাক্টোরিয়াল ফাংশন লিখবা। তো শুরু করি, এবং এটা দেখানোর পর আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে রিকার্সিভ মেথডে ফ্যাক্টোরিয়াল ফাংশনটা লিখবা। তো এখানে আমরা ফাংশনের কিওয়ার্ডটা নিয়ে নিলাম, এরপরে জাস্ট একটা নাম দেব। তো এটার নাম দিলাম আমরা ইটারেটিভ ফ্যাক্টোরিয়াল। এটার মধ্যে একটা প্যারামিটার দেব, সেটা হচ্ছে তোমার n। এটার মধ্যে একটা ভ্যারিয়েবল লিখব রেজাল্ট নামে, এবং এই রেজাল্ট ভ্যারিয়েবলের মান দেব 1, কারণ আমরা জানি যে কোনো ভ্যারিয়েবল শুরু হয় 1 দিয়ে। এরপর আমরা একটা ফর লুপ লিখব এবং এটার মধ্যে একটা রেঞ্জ ফাংশন নিয়ে নেব, এবং রেঞ্জ ফাংশনটা শুরু হবে 1 থেকে তোমার n প্লাস, আর শেষ হবে 1 থেকে, আর শেষ হবে 1 প্লাস n প্লাস 1 থেকে। এরপরে এই লুপের মধ্যে আমাদের যে রেজাল্ট ছিল সেই রেজাল্টকে আমরা আপডেট করব। রেজাল্টের সাথে কিভাবে আপডেট করব? এই রেজাল্টের সাথে আমরা জাস্ট গুণ করে দেব আমাদের যে লুপ ভ্যারিয়েবল i ছিল সেই i-কে, এবং যখন লুপটা শেষ হয়ে যাবে তখন আমরা রিটার্ন নেব তোমার কি রেজাল্ট নেব। ওকে, এরপরে আমরা জাস্ট আমাদের ফাংশনটাকে কল করব, প্রিন্ট ফ্যাক্টোরিয়াল, এবং ইটারেটিভ ফ্যাক্টোরিয়াল এর মান দেব 5। এখানে তুমি যা খুশি তাই দিতে পারো। আমি যেহেতু এই যে প্রেজেন্টেশনে তোমাদেরকে এখানে যেহেতু 5 দিয়ে বোঝাইছিলাম, তাই আমি আমার কোডেও 5 ইউজ করতেছি। যখন আমরা এখানে প্রোগ্রামটা রান করাবো তখন দেখো 120, আমাদের উত্তরটা কিন্তু ঠিক আছে, কারণ আমরা এই যে প্রেজেন্টেশনেও দেখছিলাম এটা হয়েছিল 120। এবার আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো যে এই ইটারেটিভ ফ্যাক্টোরিয়াল যে ফাংশনটা আমরা লিখছি এটা কিভাবে কাজ করছে। তাহলে পরে দেখো, খেয়াল করো, এখানে আমাদের n এর মান কত? 5। আচ্ছা, এখানে যা আছে কোনো ঝামেলা নাই। এরপরে ঝামেলা শুরু হয়েছে আমাদের এই ফর লুপ থেকে। এখানে মূল সমস্যাটা শুরু হয়েছে আমাদের ফর লুপ থেকে। এই ফর লুপের মধ্যে দেখো i, এটা কিন্তু এই যেখানে দেখো রেঞ্জ রয়েছে, তোমার রেঞ্জ রয়েছে, এই রেঞ্জ অনুযায়ী পরে ফর লুপের মধ্যে যে আমাদের রেজাল্টটা আপডেট হবে। এখন এই জিনিসটা কেমনে হচ্ছে দেখো, এখানে আমাদের যে n প্লাস 1, এখানে n এর মান ছিল 5 অর্থাৎ 6, এখানে 6 হবে, 6 পর্যন্ত তোমার রান হবে। তারপর প্রথমবার আমাদের i এর মান কত ছিল?
যেহেতু 1 থেকে শুরু হবে, প্রথমবার আমাদের এই আয়ের মান ছিল 1, তারপরে রেজাল্টের সাথে যদি আমি 1 যোগ করি, 3 গুণ করি, তারপরে দেখো পরের বার আমাদের এই যে রেজাল্ট, এটার মান হবে কত? 1 গুণ 1 অর্থাৎ 1ই থাকবে। এর পরের বার আমরা যখন এখানে আইকে গুণ করতে যাব রেজাল্টের সাথে, তখন কিন্তু আর আয়ের মান থাকবে না 1, তখন আয়ের মান হয়ে যাবে তোমার 2 হলে পারে। তোমাদেরকে এই জিনিসটা আসলে এইভাবে কোড এডিটরে কারসম নাড়াই বোঝানো খুব কষ্ট, তার জন্য আমি আগে থেকেই একটা ব্লগ লিখে রাখছি আমার kojuprogrammar.blogspot.com-এ। এখানে তোমরা ব্লগটি পেয়ে যাবা। ব্লগটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিতে পারবো না, ইউটিউবের নীতিগত সমস্যা আছে, তো আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি। এখানে দেখতে পারবা, তোমরা স্ক্রিনে দেখে তোমরা ব্রাউজ করতে পারো, কোনো সমস্যা নেই। জাস্ট এই ওয়েবসাইটে ঢুকবা এবং তারপর জাস্ট এইখানে যে টাইটেলটা আছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই টাইটেলটা এই সার্চ বারে যে লিখবা এবং এই সাইটে কিন্তু অ্যাড আসে। যখন অ্যাড আসবে তখন ব্যাক বাটনে প্রেস করে আবার ক্লিক করবা, তাহলে পরে কোনো সমস্যা হবে না। তো এখানে আমরা প্রথমবার এই যে ফ্যাক্টোরিয়াল ফাংশন কি সব বলে দেওয়া আছে এবং এখানে দেখো আমরা যে ইটারেটিভ ফাংশন ছিল হুবহু সেই ফাংশনটাকেই ব্যাখ্যা করে দেওয়া আছে। তো এখানে ব্যাখ্যার দিকে আমরা যদি একটু তাকাই, আশা করি তোমরা দেখতে পাচ্ছ এখানে বলছে কি যে আমাদের যে তোমার ফাংশন ডেফিনেশন, আমরা যে ইটারেটিভ ফ্যাক্টোরিয়াল নামে যে ফাংশনটা নিয়েছিলাম, এই ফাংশনটা ইনপুট হিসেবে একটি সংখ্যা অর্থাৎ n নেয়, যা একটি এবং তার ফ্যাক্টোরিয়াল বের করে। এবং তারপরে শুরুর মান এখানে দেখো রেজাল্ট ইকুয়াল 1 দিয়েছিলাম আমরা, দিয়ে শুরু করা হয়েছে কারণ ফ্যাক্টোরিয়ালের জন্য কোনো সংখ্যা ফ্যাক্টোরিয়াল 1 দিয়ে শুরু হয়, মানে যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল 1 দিয়ে শুরু হয়, তার জন্য আমরা এই রেজাল্টের মান নিয়েছি 1। এরপরে আমরা যে লুপটা নিয়েছিলাম, এই লুপটা 1 থেকে n পর্যন্ত প্রতিটি সংখ্যার জন্য চলে। এখন তোমরা হয়তো বলতে পারবা যে এখানে দেখেন ভাই n+1 আছে, তাহলে পরে এটা তো 1 থেকে n পর্যন্ত চললো না। এই জিনিসটা তোমাদেরকে একটু দেখায় আসি, আমার আরেকটা পাইথন ফাইল আছে সেটার মধ্যে যাই। এটার মধ্যে যদি আমি লিখি ফর I in range এবং এটার ভ্যালু যদি ধরো আমরা এখানে nই দিলাম, n প্লাস দিলাম না, 1 দিলাম না, জাস্ট এখানে আমি বললাম যে প্রিন্ট করো কত, প্রিন্ট করা হচ্ছে তোমার i, এবং এখানে আমরা n এর মানটা উপরে এক জায়গায় দিয়ে দিই। n এর মান ধরো আমাদের ওইখানে 5 ছিল, এখানে আমরা 5 দিয়ে দিলাম। এবার যদি প্রোগ্রামটাকে আমি রান করাই, তারপরে দেখো 1 থেকে 4 পর্যন্ত আসছে, ঠিক আছে, কিন্তু আমাদের n এর মান তো ছিল 5, কিন্তু তার আগে আমাদের লুপটা থেকে থেমে গেছে, তো এর জন্যই মূলত আমরা n এর সাথে +1 করে দেব। তারপরে দেখো এবার যদি রান করাই, তারপরে 1 থেকে 5 পর্যন্ত সবগুলো এসেছে, এটাই হচ্ছে মূল কারণ। এখন আমরা আবার আমাদের ব্লগে যাই। এখানে প্রতিটি সংখ্যার জন্য এটা চলে এবং এই যে রেঞ্জ 1 থেকে n+1 এর মানে হচ্ছে 1 থেকে n পর্যন্ত সবগুলো সংখ্যা এই লুপটা রান করাবে। এরপরে লুপের প্রত্যেকটা ধাপে, মানে প্রত্যেকবার তোমার এই যে আমাদের যে রেজাল্ট ছিল, এই রেজাল্ট i এর সাথে গুণ হয়ে এটার মাধ্যমে আয়ের সাথে গুণ হয়ে আস্তে আস্তে ফ্যাক্টোরিয়ালের মান ধারণ করবে। এবং 5-এ যে সর্বশেষ আমরা রিটার্ন নেব আমাদের রেজাল্টকে, কারণ এই আয়ের প্রতিবার লুপ হওয়ার সময় আয়ের সাথে গুণ হতে হতে আমাদের রেজাল্টটা এক সময় আমাদের মূল যে ফ্যাক্টোরিয়ালের মান, সেই ফ্যাক্টোরিয়ালের মান পর্যন্ত পৌঁছাবে। যতক্ষণ না পৌঁছাবে ততক্ষণ আমাদের লুপটা চলতেই থাকবে। এবং সর্বশেষ আমাদের যে লুপ, এবং যখন লুপটা থেমে যাবে তখন আমরা রিটার্ন হিসেবে নিয়ে দেবো আমাদের রেজাল্টকে, কারণ তার মধ্যে তখন ফ্যাক্টোরিয়ালের মান থাকবে। এরপরে আমরা জাস্ট প্রিন্ট করে নেব। এখানে দেখো একই উদাহরণ আমরা ব্যবহার করছি। তো তোমাদেরকে আমি যেভাবে বোঝাচ্ছিলাম সেভাবেই বোঝাচ্ছি, সমস্যা নেই। এখানে আমরা ধরো এখানে তারপরে প্রথমবার আয়ের মান ছিল তোমার 1, তারপরে 1 দিয়ে 1 গুণ করলে পরে এখানে রেঞ্জের মান হতো 1, পরের বার আয়ের মান হয়ে গেল 2, এবং 2 দিয়ে যখন আমি 1কে গুণ করলাম তখন এর রেজাল্টের মান হয়ে গেল তোমার 2। তারপরের বার আয়ের মান ছিল কত, আয়ের মান তারপরের বার হয়ে গেল তোমার 3, তখন আমি 3 দিয়ে রেজাল্টের মান ততক্ষণে হয়ে গেছে তোমার 2। 3 দিয়ে যখন আমি 2কে গুণ করলাম তখন রেজাল্টের মান হয়ে গেল তোমার কত, এখানে আমি লিখি জাস্ট
বোঝানোর জন্য, তখন রেজাল্টের মান হয়ে গেল 6। আবার সেই সময় আর মান হয়ে গেছে তোমার 4। এখন 4 দিয়ে যখন আবার আমি 6কে গুণ করলাম, তখন রেজাল্টের মান হয়ে গেল তোমার 24। এরপরে আসলে হলো তোমার আয়ের মান সেই সময় কত হয়ে গেল তোমার, আয়ের মান তারপরে হয়ে গেল তোমার 4 ছিল আগে, এবার হয়ে গেল তোমার 5 হলে পারে তোমার, যদি আমি এখন এটাকে 24 দিয়ে 5কে গুণ করি তাহলে পরে সেটার মান হবে 120। ঠিক আছে, এরপরে 5 আসলো, তারপর 5 দিয়ে তো আমি আর গুণ করতে পারবো না, কারণ আমার মূল যে সংখ্যা যেটা চাইছি সেটা চলে আসছে, সেটাকে আর লুপের মধ্যে ধরবে না। তারপর জাস্ট সরাসরি আমাদের রেজাল্টকে আউটপুট হিসেবে দিয়ে দেবে। এই হচ্ছে এই ফাংশনটার কাজ, আশা করি বুঝাইতে পারছি। এরপরে আমি তোমাদেরকে এবার রিকারসিভ ফাংশন ব্যবহার করে ফ্যাক্টোরিয়াল ফাংশন লিখে দেখাবো, এবং যেটা শেখা মূলত আমাদের মূল উদ্দেশ্য। তো চলো শুরু করি। এখানে আমরা আবার একটা ফাংশন নেব, ফাংশনটার নাম দেব রিকারসিভ ফ্যাক্টোরিয়াল। এবং রিকারসিভ ফ্যাক্টোরিয়ালের মধ্যে আবারও আমরা সেই এন নামের প্যারামিটারটা নিব, এবং এর মধ্যে কি আমরা এই আগের বার যেরকম রেজাল্ট নামে যেসব ভ্যারিয়েবল নিয়েছিলাম সেসব নেব না, কিচ্ছু নেব না। আমরা জাস্ট এখানে লিখব যে ইফ n equal 0 or n equal তোমার 1, যদি n এর মান 1 হয় অথবা 0 হয় তাহলে পরে আমাদেরকে রিটার্ন করবা কত, রিটার্ন করবা 1, কারণ আমি তোমাকে আগেই এখানে বলছি যে 0 ফ্যাক্টোরিয়াল এবং 1 এর ফ্যাক্টোরিয়াল হয় 1। তো এখানে আর কোনো ঝামেলা থাকলো না। এটা এখন আমরা যে কন্ডিশন এই যে এইটুকে লিখলাম, এটুকে কি বলে বলো তো? এটা হচ্ছে আমাদের যে রিকারসিভ ফাংশন ছিল সেটার বেস কন্ডিশন। এই বেস কন্ডিশনটা যখন মিলে যাবে তখন এটার মধ্যে যে অটোমেটিকলি এটার লুপ হতো সেই লুপটা বন্ধ হয়ে যাবে। এরপরে আমরা জাস্ট এখানে আরেকটা দিয়ে দেব ইলসের মধ্যে আমরা কি বলবো, জাস্ট ইলসের মধ্যে আমরা কোলনটা দিইনি। এরপরে আমরা জাস্ট কি করব, আমাদেরকে রিটার্ন দিয়ে দাও। রিটার্ন কি করব, n গুণ n ব্র্যাকেট দিই n-1 দেবো। কেন, আমি এই যে তোমাদেরকে দেখাইছিলাম এই যে এখানে কীভাবে আগাচ্ছিল জিনিসটা খেয়াল করো। ঠিক আছে, কিন্তু এখানেও একটা কথা আছে, আমরা যদি n গুণ n-1 দিয়ে রাখি তাহলেও কাজ হবে না, কারণ তাহলে আমাদের যে রিকারসিভ অ্যালগরিদমের যে নিয়ম সেটা আমাদের ফলো করা হবে না, কারণ আমরা জানি যে রিকারসিভ ফাংশন বারবার নিজেকেই কল করে। কিন্তু আমরা যদি এভাবে n গুণ n-1 দিয়ে রাখি তাহলে পরে রিকারসিভ ফাংশনটা বারবার নিজেকে কল করবে না। সেটা করার জন্য তোমাকে এখানে এই রিকারসিভ ফ্যাক্টোরিয়াল যে ফাংশনের নাম সেটাকে এখানে উল্লেখ করে দিতে হবে। তো আমরা এখানে লিখি রিকারসিভ ফ্যাক্টোরিয়াল, ব্যাস জিনিসটা হয়ে গেল রেডি। এরপরে আমরা কিচ্ছু করব না, জাস্ট সুন্দরভাবে শান্তশিষ্টভাবে আমরা জাস্ট আউটপুটটা নিয়ে নেব। আচ্ছা, এখানে রিকারসিভ ফ্যাক্টোরিয়াল এটার মান দিলাম তোমার 5। এবার যদি দেখি এখানে আমাদের ফ্যাক্টোরিয়াল বের হচ্ছে 120। এইবার এই কোডটা কিভাবে কাজ করছে সেটা তোমাদেরকে বুঝিয়ে বলি। এখানে n এর মান ছিল তোমার 5 এবং আমাদের বেস কন্ডিশনের সাথে কিন্তু মেলে নাই, যার কারণে আমরা সরাসরি চলে গেছি আমাদের ইলসের ভিতরে, অর্থাৎ আমাদের যে কল ইটসেলফ কল এরকম কিছু একটাই তো ছিল, তাই না? প্রেজেন্টেশনে আমরা কি বলছিলাম, কল দ্য ফাংশন ইটসেলফ, মানে যে ফাংশনটা নিজেকে নিজে ডাকবে সেই কন্ডিশনের দ্বিতীয় ধাপে চলে গেছি আমরা। তো দ্বিতীয় ধাপে চলে গেলে পরে এখানে আমাদের n এর মান ছিল 5, এখানে দেখো আর n-1 হচ্ছে 4। তাহলে পরে আমি একটা খাতা কলম নিয়ে বসেছি তোমাদেরকে বোঝানোর জন্য, যাতে গুণ করে করে আমি নিজেও বুঝতে পারি, তোমাদেরকে বোঝাইতে পারি, আর তোমরাও খাতা কলম নিয়ে বুঝতে পারো। আর আমি যখন ভিডিওটা এডিট করব তখন এটা স্ক্রিনে আমি শো করাই দেবো, কোনো ভয় নাই। তো এখানে n এর মান কত ছিল তোমার 5, n এর মান আমরা 5 লিখে ফেললাম, এবং
n-1 এটা হচ্ছে তোমার 4। তাহলে পরে দেখো এখানে কিন্তু n-4, তাহলে পরে এটা হয়ে গেল n-4। এখানে দেখো আমরা কিন্তু রিকার্সিভ যে ফ্যাক্টোরিয়াল এটা দিয়ে ঠিক যেভাবে প্যারামিটার লিখে সেইভাবেই লিখছি n-1। তার মানে n-1 এই পর্যন্ত আসার পর আমাদের আবার ব্যাক চলে যাবে আমাদের এই উপরে চলে আসলে পরে এখন কিন্তু এই n এর যে মান, সেই n এর মানটা কিন্তু এখন আর 5 নেই, কারণ এখানে n-1 হয়ে গেছে, অর্থাৎ n এর মান হয়ে গেছে এখানে 4। আবার এইটুকু মিলল না, আবার সে চলে আসলো এলসের ভিতরে, এবার দিল 4 গুণ তোমার কত, 4 গুণ দিল এরা 3, কারণ আমরা জানি 4 থেকে 1 চলে গেলে পরে থাকলে হলো তোমার কত 3। তাহলে পরে এখানে আবার ফিরে আসবে, তখন n এর মান কিন্তু আর 4 থাকলো না, হয়ে গেল কত 3। আবার এই পর্যন্ত আসলো, তাহলে 3 গুণ এখানে 3-1 অর্থাৎ 2, 3 গুণ 2, তখন এটার মান হয়ে গেল কত, আবার n এর মানের কাছে আসলে পরে এখানে হয়ে যেত তোমার কত হলো তোমার 2। আবার যখন 2 এর কাছে চলে আসলো তখন 2 - 1 3, 2 - 1 সমান হয়ে গেল তোমার 1, অর্থাৎ 2 গুণ 1। আর আমরা যেহেতু এখন এটার এই n এর মান কত হয়ে গেল, মানে রিকার্সিভ ফ্যাক্টোরিয়ালের ভিতরে যে n ছিল এই nটার মান হয়ে গেল এবার কত, এবার হলো তোমার 1। আর আমরা জানি 1 এখানে আসলো, এখানে আসার পর এইখানে এই শর্তটুকু মিলে গেল, অর্থাৎ আমাদের যে বারবার কল হওয়া চলতেছিল সে বারবার কল আর হতে পারলো না, বারবার আর কল হওয়া বন্ধ হয়ে গেল। তাহলে পরে আমাদের সর্বশেষ মতো জিনিসটা এইখানে এসে 120 কিভাবে হলো, বিষয়টা খুবই জটিল। তো জটিল বিষয়টাকে তোমাদেরকে বোঝানোর জন্য আমি আবার চলে যাব আমাদের ব্লগে। এখানে ব্লগে একটু নিচে আসলে পরে তোমরা দেখতে পারবে এই যে পাইথনে ফ্যাক্টোরিয়াল ফাংশন, এই যে কিভাবে কাজ করছে। এখানে দেখো আমাদের যে বেস কেস চেক করা, এখানে প্রথম শর্তটি হচ্ছে বেস কেস, অর্থাৎ যদি n এর মান 0 বা 1 হয় তাহলে ফাংশনটি সরাসরি 1 রিটার্ন করবে, কারণ 0 আর 1 এর ফ্যাক্টোরিয়াল সর্বদা 1 হয়। দ্বিতীয় ধাপে দেখো এখানে রিকার্সিভ কল করা হচ্ছে, n এর মান 0 বা 1 এর বেশি হয় তখন ইলস অংশে চলে যাবে এবং নিজেকে পুনরায় কল করবে। পুনরায় কল করার কোডটা এই যে এখানে রয়েছে, আমি বলছিলাম এখানে অ্যাড দেওয়া আছে, তো অ্যাডে ক্লিক করে ফেলছিলাম ভুল করে, সেটা কোনো সমস্যা নেই। এখানে রিকার্সিভ ফাংশন n-1 অংশটি ফাংশনটিকে আবার n-1 মান নিয়ে কল করছে। এই লাইনটা একটু ভালোভাবে খেয়াল করো, এখানে রিকার্সিভ ফ্যাক্টোরিয়াল -1 অংশটি ফাংশনটিকে আবার n-1 যে মান সেটা নিয়ে আবার কল করছে। মানে আমি তোমাদেরকে যেমন দেখাচ্ছিলাম যে n এর মানটা কিভাবে প্রত্যেকবার পরিবর্তন হচ্ছে সেই জিনিসটা এখানে বলা আছে। এটি চালু থাকবে যতক্ষণ না n এর মান 1 অথবা 0 হয়, তখন বেস কেস অনুযায়ী আমরা 1 রিটার্ন পাবো। এরপরে দেখো এখানে উদাহরণ অনুযায়ী বোঝাচ্ছে, এই যে দেখো 5 গুণ 4 হলো, তারপরে কি হলো 4 গুণ 3 হলো, তারপরে এই যে দেখো এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে 3 গুণ 2 হলো, আবার 2 গুণ 1 হলো। এরপরে 1 হয়ে যাওয়ার পর তো আর কিছু হবে না, থেমে যাবে। তারপর কি হলো 5 গুণ 4 গুণ 3 গুণ 2 2 গুণ 1। এই জিনিসটা আমরা কিভাবে নেব, প্রথমে ছিল 5, পরের বার মান হলো কত 4, তারপরের বার মান হলো কত 3, তারপরের বার মান হলো কত 2, তারপরের বার হলো 1। আমরা এইগুলো আবার যোগ করে ফেললো সে তার প্রিবিল্ড যে মেথডগুলো আছে সেগুলো ব্যবহার করে। এখানে দেখো প্রথমে 5 ছিল, এবার 5 তার সাথে 5-এর সাথে এই যে তোমার দেখো প্রথমে ছিল 5, এই যে সেই 5, তারপর হলো 4, এই যে সেই 4, তারপরে হলো 3, এই যে সেই 3, তারপর হলো 2, তারপরে এই যে সেই 2, এই তারপর সর্বশেষ হলো 1, আর 1 এর নিচে আর যায় নাই। তারপর হলো তোমার এই যে 1, শেষের সেই 1, এবং এই সবগুলো যখন গুণ হয়ে গেল তখন আমরা কি পেলাম 120। এখন এই যে আমরা রিকার্শন ব্যবহার করে একটি সমস্যাকে ছোট ছোট ধাপে ভাগ করে সমাধান করতে পারি। আসলে এই ফ্যাক্টোরিয়ালের সমস্যাটা খুবই ছোট একটা সমস্যা, কিন্তু আমরা যখন বড় কোনো সমস্যায় যাব
তখন আমরা রিকারশন ব্যবহার করে পুরো সমস্যাটিকে ভাগ ভাগ করে ব্যবহার করতে পারি। এটাই হচ্ছে আমাদের রিকারসিভ যে ফ্যাক্টোরিয়াল বা রিকারসিভ যে কথা বলতে বলতে আলাই যাচ্ছে, রিকারশন অ্যালগরিদম যেটাকে আমরা বলতেছিলাম, সেই অ্যালগরিদমের মূল থিওরি। আশা করি সবাই বুঝতে পারছো। আমার এই জিনিসটা বুঝতে প্রথমবারের মতো 2.5 দিন মতো সময় লাগছিল, জানি না তোমাদের কতদিন লাগবে। তো তোমাদের কাছে আমি আবারও রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটা দেখে কিছু শিখে থাকো তাহলে পরে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্স আছে, আর যদি এই ভিডিওটা দেখে না বুঝতে পারো তাহলে পরে তোমাদের জন্য আমার রিকমেন্ডেশন থাকবে, তোমরা আমাদের এই ব্লগে চলে আসবা। স্ক্রিনে অবশ্যই ব্লগটির লিঙ্ক দেখতে পাচ্ছ, ব্লগের লিঙ্ক অনুযায়ী তোমরা সার্চ করে চলে আসবে। জাস্ট গুগলে কোচ প্রোগ্রামার লিখলে পরেও তোমরা ওয়েবসাইটটা পেয়ে যাবা। সেখানে তোমরা জাস্ট ওয়েবসাইটে এসে এই যে সার্চ বার, এইখানে তোমরা ক্লিক করে জাস্ট এই লেখাটা লিখে দিবা, তাহলে পরে পেয়ে যাবা আমাদের ব্লগটি। এই ব্লগটি পড়লে পরেও তোমরা বুঝে যাবা। তো বিদায় নিচ্ছি আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী অন্য কোনো পার্টে।